নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকু মেন কি ফিগার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে। তার কারণ কি, কালীঘাটের কাকুই কিন্তু পুরো খেলাটাকে ঘুরিয়ে দিচ্ছেন। রাদার তাঁর অ্যাক্টিভিটিটাই শেষ পর্যন্ত ইডি এবং সিবিআইকে একটা জায়গায় নিয়ে আসছে। যে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা গতকাল ঘটেছে, যেটা নিয়ে আজকে আপনাদের কাছে ব্যাখ্যা এলাম। কালীঘাটে কাকু কে? সুজয় কৃষ্ণ ভদ্র। তাকে নিয়ে অনেক চর্চা করেছি, অনেক আলোচনা করেছি আমরা। সেই মানুষটিকে কেন্দ্র করে ইডি এবং সিবিআই তার জালটা কিন্তু এমন একটা জায়গায়, এমন একটা স্তরে গুটিয়ে নিয়ে আসছেন যে গোটানোর মধ্যে শেষ পর্যন্ত জড়িয়ে যাচ্ছেন ক্রমাগত বাংলার সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের ভাইপো। আমি কেন এই কথাটা বলছি জানেন? আমি কিছু নির্দিষ্ট তথ্য নিয়ে আজকে আপনাদের কাছে বাংলা বার্তা এসেছি। শুভেন্দুর বক্তব্য আপনারা শুনলেন, সেখানে পরিষ্কারভাবে বললেন হিয়ালি করে লাভ নেই, মুখ্যমন্ত্রী ইজ দ্য কি ফ্যাক্টর, এবং মুখ্যমন্ত্রীর পরিবার, লিপস অ্যান্ড বাউন্স, তার পরিবারের সদস্যরা সবাই ওই 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 কনসার্নের সঙ্গে যুক্ত, এবং সেই কনসার্ন নিয়েই শেষ পর্যন্ত কালীঘাটের কাকু বেজায় ফেসে গেছেন, ফাঁসিয়ের জন্য ভাইপোকে। আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি, তার আগের দিন কয়েকদিন আগে আদালতে গিয়ে অনুমতি চেয়েছিল সিবিআই, এবং সিবিআই অনুমতি যেটা চেয়েছিল সেটা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করার, কেন তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে। সেই প্রেসিডেন্সি জেলের সেলের মধ্যে গিয়ে কালীঘাটে কাকুকে সিবিআই জেরা করতে চাইছে। আমরা সিবিআই কোনটা করছে, ইডি কোনটা করছে, সূক্ষ্ম প্রভেদগুলো সবসময় বুঝি না, তাই একটু ব্যাখ্যা করে বাংলা বার্তার দর্শকদের বুঝিয়ে দিই। যে দেখুন, বেশ কিছুদিন আগে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্টিং করার জন্য বারবার করে আদালতের কাছে অনুমতি চেয়েছিল, আদালত নির্দেশ দিয়েছিলেন। পিজি হসপিটাল সেটা কিছুতেই দিচ্ছিল না, তাকে বিভিন্নভাবে বিভিন্ন কেবিনে মণিময় বাহিনী তারা লুকিয়ে রাখছিলেন, এবং ভাইপো এবং পিসির ইনস্ট্রাকশনে। সেই সময় বোঝা গিয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্র ক্রমশ বাংলার রাজনীতিতে একটা কি পলিটিক্যাল ক্যারেক্টার হয়ে দাঁড়াচ্ছেন, যে মানুষটাকে ঘিরে শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের দিকে ইডি কিংবা সিবিআই হাত বাড়াতে পারবে, সেই জায়গাটা তৈরি করছে। কিন্তু জানেন, একটা লং রান প্রসেস। একদিকে যখন প্রশাসন, সরকার, নবান্ন, কালীঘাট, ক্যামাক্সিট সবাই মিলে চেষ্টা করে যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং যাতে না হতে পারে, এবং তার পেছনে নিশ্চিতভাবে কারণ ছিল যে ওই জায়গা দিয়েই সিবিআই, ওই গর্ত দিয়েই শেষ পর্যন্ত বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘরের ছিদ্র খুঁজে পায় এই ইডি এবং সিবিআই। ফলত সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে বাগে আনার জন্য ডেসপারেটলি চেষ্টা করছিল ইডি অনেকবার। শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা কিন্তু হিল্লে করে দিন, কেন এই পিজির যে বাঁধরা মোটা জাস্টিস অমৃতা সিনহা বুঝেছিলেন, এবং বুঝেছিলেন বলে রুদ্ধদ্বার কক্ষে শুনানি করে ইডির অফিসিয়ালসদের ডেকে পাঠিয়ে জোকা হসপিটালের কর্তাদের সেদিনকে উপস্থিত থাকতে বলে সমস্ত কিছু করে বিকেল 4টের সময় নির্দেশ দেন, এবং নিচে এজলাসে বসে থাকেন এবং বলেন যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করতে হবে। পিজি হসপিটালে যান, পিক হিম আপ, তুলে নিন। জোকা হসপিটালকে বলেন আপনারা ডাক্তার ব্যবস্থা করুন। মিডিয়াকে আড়ালে রেখে পুরো ব্যাপারটা হয়, কিন্তু মিডিয়া সামহাও ব্যাপারটা জানতে পেরে যায়, এবং শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে প্র্যাকটিক্যালি লিটারালি পাঁজাকুলা করে তুলে নিয়ে চলে যায় ইডি আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম জাস্টিস অমৃতা সিনহা। শেষ পর্যন্ত তাকে জোকা হসপিটালে অনেক সন্ধ্যেবেলা নিয়ে যাওয়া হয়, তার ভয়েস স্যাম্পল টেস্টিং করানো হয়, তারপর তাকে আবার পিজি হসপিটালে ফেরত দিয়ে যায় ইডি অক্ষত অবস্থায়। এবার এর পরে ঘটনাটা খুব ইন্টারেস্টিং, তাই বারবার বলি কথাটা, যে শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে লুকিয়ে রাখার মিশনটা যখন মমতা অভিষেকের সফল হলো না, তখন তাকে শেষ পর্যন্ত পিজি হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হলো। তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এই যে দীর্ঘদিন ধরে, প্রায় 6 মাস ধরে টালবাহানা, যে কোনো মূল্যে হোক সুজয় কৃষ্ণ ভদ্রকে বাঁচাতে হবে, তার ভয়েস কিছুতেই দেওয়া যাবে না, অমূল্য ভয়েস, সেটা যখন ফেল করলো তখন তো আর কিছু করার নেই। সেই ভয়েস স্যাম্পল টেস্ট শেষ মতো ইডি বাক্সবন্দি করে নিয়ে গেল, সিএফএসএলে দিল। সিএফএসএল থেকে আসতে দীর্ঘদিন দেরি হচ্ছিল, ফলে ইডি শেষ পর্যন্ত ইডির সদিচ্ছা নিয়ে আমরাও প্রশ্ন করেছিলাম, অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে একটা ভয়েস স্যাম্পল টেস্ট করতে এত সময় লাগে কোথায়? সিএফএসএল তো 7 দিনের মধ্যে ভয়েস স্যাম্পল টেস্টিং নিয়ে আসা যায়। তাহলে কি ইডি এটাকে চাপ দিচ্ছে, চেপে রাখছে, কোনো পলিটিক্যাল প্রেশারে চেপে রাখছে? সব নানান প্রশ্ন নিয়ে আমরাও আলোচনা করেছিলাম, আপনারাও কথা বলেছেন। সেই পরিস্থিতি দাঁড়িয়ে শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে শেষ পর্যন্ত শুনানি হলো, বা হিয়ারিংয়ের ডেট ছিল সেদিন। শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডি কনফেস করলো যে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য আমরা পাঠিয়েছিলাম সেই রিপোর্টটা আমরা পেয়ে গেছি। মুখবন্ধ খামে সেটা দেওয়া হলো, কিন্তু মুখবন্ধ খামের 5 পাতা একটা রিপোর্ট, 5 পাতার মধ্যে 3 পাতা কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে রিপোর্ট, আর 2 পাতা তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট। জাস্টিস অমৃতা সিনহা এই তদন্তের অগ্রগতি নিয়ে খুশি নন, বলেন আরও প্রেশার দিন, আরও ইমিডিয়েটলি খুঁজে বার করুন লিপস অ্যান্ড বাউন্সের এই অর্থের উৎস কোথায়। তার আগে আপনারা জানেন, ফর রেফারেন্স বলি, যে 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট লিপস অ্যান্ড বাউন্সের হয়েছে, সেটা অনেক দিন আগে হয়েছে, তারপরে ডেভেলপমেন্টটা কিন্তু কোর্ট পাচ্ছে না, ফলে কোর্ট স্বাভাবিকভাবে সন্দিগ্ধ হয়েছে ইডির এই ইন্টেনশন নিয়ে।
চাপ দিয়েছেন সম্ভবত 7 তারিখ বা 9 তারিখ পরের মাসে আবার হিয়ারিং আছে, সেদিনকে কোর্টকে রিপোর্ট দিতে হবে ইডি কতটা তদন্ত এগুলো। এই হচ্ছে একটা দিক। কিন্তু যে জায়গাটায় মানে এই তফাৎটা মানুষকে বোঝানোর জন্য আমি আজকে এটা বললাম, এগুলো ইডির প্রসেস। ইডি ভয়েস স্যাম্পল টেস্ট করে নিয়ে আর্থিক তৎসুবের ব্যাপারটা, যেভাবে কালীঘাটের কাকু টাকা তুলেছিলেন, সেই টাকা যেখানে জমা দিয়েছিলেন, যে কোম্পানিতে জমা দিয়েছেন, যে কোম্পানি তিনি সিও, লিপস অ্যান্ড বাউন্স, এই পার্টটা নিয়ে যেসব অভিযোগ আছে সব অভিযোগগুলো নিয়ে ইডি তদন্ত করছে। কিন্তু সিবিআই, আপনারা ভালো করে দেখুন, সিবিআই তো ক্রিমিনাল প্রসিডিউর নিয়ে তদন্ত করেন, সেই সিবিআই আসরে নামলো কেন? এইখানে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের ব্যাপারটা জড়িত রয়েছে। এবং সিবিআই গতকালের কয়েকদিন আগে আদালতে গিয়ে বললো যে কালীঘাটের কাকুকে আমরা জেরা করতে চাই। কী নিয়ে জেরা করতে চাই? এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। এটা এই যে আগের প্রসেসটা বললাম, সেটা ইডি ভয়েস স্যাম্পল টেস্ট, কোর্টে রিপোর্ট দিয়েছে, তদন্ত করছে, 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাসেট অ্যাটাচমেন্ট করেছে, আরও করবে 134 কোটি টাকা সব মিলিয়ে অ্যাটাচমেন্টের কাহিনী সেনকে আদালতে শুনিয়েছিল। তো এটা দিক। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আপনাদের কাছে নোট করিয়ে দিই, জাস্টিস অমৃতা সিনহা বিচারপতির নাম, যার স্বামীকে হ্যারাস করার জন্য সিআইডি লেলিয়েছেন মমতা, সে ঘটনাটা জানেন। বুঝতে পারছেন এবার অঙ্কটা কেন, জাস্টিস অমৃতা সিনহার উপর আক্রমণটা কেন? এই যে বিচারপতিদের ওপর আক্রমণ না, এই বিচারপতিদের ওপর আক্রমণের এইসব কারণগুলো কিন্তু ফ্যাক্টার্স। জাস্টিস অমৃতা সিনহা যেহেতু বেআব্রু করে দিচ্ছেন এই শাসক দলের সর্বোচ্চ পরিবারের চুরিটাকে, ফলে তার হাজব্যান্ডকে অ্যাটাক করো এবং সিআইডি লেলিয়ে দেওয়া হয়েছিল, সেটা কোর্ট শেষ পর্যন্ত রেস্ট্রিক্টেড করেছে একটা জায়গায়। এই হচ্ছে পরিস্থিতি। এবার সিবিআই এই প্রসেসটা সিবিআই ছাপালো, এবং সিবিআই আপনারা দেখুন, আমরা কিন্তু পুরো ব্যাপারটা ইডি করে এতদিন আলোচনা করেছি। এবার সিবিআই গত দিন 5 আগে নির্দিষ্ট আদালতে গিয়ে অনুমতি চাইল যে সুজয় কৃষ্ণ ভদ্রকে আমরা জেরা করতে চাই, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আমরা জেরা করতে চাই একদম পরিষ্কার জেলে গিয়ে, কেন প্রেসিডেন্সি জেলে তারা ভর্তি। কী নিয়ে জেরা করবেন? টাকার আরও কিছু তথ্য আমাদের হাতে এসছে, সিবিআই কোর্টকে জানালো। কী তথ্য আমরা কেউ জানি না, কিন্তু আরও কিছু তথ্য একটু ভালো করে খেয়াল রাখুন, যে এমন কিছু তথ্য হাতে এসছে যেটার জন্য এমার্জেন্সি সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীলদের জেরা করা দরকার। কোর্ট সেটা অনুমতি দিল, এবং তার ভিত্তিতে গতকাল 2 ঘন্টা সুজয় কৃষ্ণ ভদ্রর জেরা হলো, 2 ঘন্টা শান্তনু বন্দ্যোপাধ্যায় জেরা হলো প্রেসিডেন্সি জেলে গিয়ে। এবং এই যে জেরাটা খুব ইন্টারেস্টিং। এই জেরাটা কী হলো? সুজয় কৃষ্ণ ভদ্রর কাছ থেকে বয়ান নেওয়া হলো, এই টাকাগুলো আপনি কীভাবে পেয়েছেন, এই যে টাকাটা আপনি জমা করেছেন অ্যাকাউন্টে, কোন ফার্মের অ্যাকাউন্টে জমা করেছেন, কীভাবে করেছেন, সেসব তার বয়ান নেওয়া হলো। নিশ্চিতভাবে তিনি চেষ্টা করবেন অস্বীকার করতে। আবার পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং ফিগার আপনাদের ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও 2 ঘন্টা জেরা করা হলো। এই 2 ঘন্টা জেরার মধ্যে তিনি কীভাবে টাকা তুলেছিলেন সেইগুলোকে শেষ পর্যন্ত প্রশ্ন করেছেন। এবার এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সিবিআই চলে গেল অফিসে, এবং নিজাম প্যালেসের অফিসে আমার মনে হয় আজকালের মধ্যে সেই সমস্ত দুটো রিপোর্টকে পাশাপাশি ফেলে মেলাবেন, কেন একে অপরে তো শান্তনু বন্দ্যোপাধ্যায় টাকা তুলতেন আর সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে শেষ পর্যন্ত টাকাটা পৌঁছতো। ফলে সেই টাকার যে সব তথ্য আরও জড়ো করেছেন, বিভিন্নভাবে যা তথ্য জড়ো করেছেন, সেই ইনভেস্টিগেশনটা এবার সিবিআই হাত দিল। এবার এইখানে একটা জিনিস আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি, কে সুজয় কৃষ্ণ ভদ্র আপনারা সবাই জানেন। ভাইপোর কোম্পানিতে 19 এপ্রিল 2012-তে একসঙ্গে ভাইপো এবং সুজয় কৃষ্ণ ভদ্র দুজনে কোম্পানির ডিরেক্টর হয়েছেন। পরবর্তীকালে দুজনেই ডিরেক্টরশিপ ছেড়েছেন, কিন্তু ভাইপো সিইও থেকেছেন আর ইনি সিও থেকে গেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। ঠিক এই স্টেজে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আপনাকে উল্লেখ করি, সেটা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায় ক্যারেক্টারটি কে। শান্তনু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল যুব কংগ্রেসের নেতা। আমরা একাধিক ছবি আপনাদের দেখিয়েছি, যেখানে ভাইপো যখন হেলিকপ্টার থেকে ল্যান্ড করছেন, সেখানে ওই একদম হেলিকপ্টারের কাছে গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে রিসিভ করে নিয়ে আসতেন। এই শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমরা ইনভেস্টিগেট করতে গিয়ে অনেক তথ্য পেয়েছিলাম, যিনি টাকা বাজার থেকে তুলেন। এই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের, তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন প্রথম ভাইস প্রেসিডেন্টের নাম ছিল অভিনেতা সোহম চক্রবর্তী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টের নাম ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির নাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন প্রথম সহ সভাপতির নাম ছিল অভিনেতা সোহম চক্রবর্তী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টের নাম ছিল, সেটা হচ্ছে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। আমরা কিন্তু কেউ চিনতাম না। এই চুরি কাণ্ডে, যদি চাকরি চুরি কাণ্ডে, টাকা তোলাবাজি কাণ্ডে যদি আলোচনা হতো, আমরা কেউ জানতাম না। যেমন বিনয় মিশ্রর কথা আমরা কেউ জানতাম না, যিনি ভাইপোর ওই তৃণমূল যুব কংগ্রেসের ক্যাবিনেট মানে 7ম জেনারেল সেক্রেটারি ছিলেন। কুন্তল ঘোষ সায়নী ঘোষের যুব কংগ্রেসের কর্মকর্তা ছিলেন, এটা পোস্ট হোল্ড করতেন, জেনারেল সেক্রেটারি বা এরকম কিছু ছিলেন।
ঠিক তেমনই শান্তনু বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, তখন সোহম চক্রবর্তী প্রথম সহসভাপতি, দ্বিতীয় সহসভাপতির নাম ছিল এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার মানে বুঝতে পারছেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তাঁর কন্যার জন্মদিনে বা পুত্রের জন্মদিনে ভাইপো উড়ে যেতেন তার বাড়িতে গিয়ে আমন্ত্রণ রক্ষা করতেন, এতটা গভীর সম্পর্ক ছিল। সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় টাকা তুলতেন এবং এখন পাকড়াও হয়ে প্রেসিডেন্সি জেল। আর যে মুহূর্তে পাকড়াও হয়ে প্রেসিডেন্সি জেলে, তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বলে কয়ে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে যে তোমায় দল থেকে বার করে রাখছি, কেন তোমার সঙ্গে সম্পর্ক যুক্ত থাকলে আমাদের বিপদ আছে। যাই হোক, সেটা তো অন্য কথা। কিন্তু সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে 2 ঘন্টা গতকাল সিবিআই জেরা করলো। এবার অঙ্কটা কী হচ্ছে, শান্তনুর বয়ান নেওয়া হলো, সুজয় কৃষ্ণ ভদ্রর বয়ান নেওয়া হলো। এবার সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে টাকা এসছে, সেই টাকাটা সুজয় কৃষ্ণ ভদ্র যেখানে ফেলেছেন সেটাও ইডি জেনে গেছে, সিবিআইও জেনে গেছে। ইডি সেই পার্টটা নিয়ে ইনভেস্টিগেট করে। সিবিআই যেটা করছে সেটা হচ্ছে এই সার্কিটটাকে ব্রেক করছে। দেখুন, যে কোনো করাপশনে একটা সার্কিট থাকে। আমি টাকা দিলাম, আপনাকে দিলাম, আপনি আরেকজনকে দিলেন, তিনি আরেকজনকে দিলেন, তিনি আরেকজনকে দিলেন, এন্ড বেনিফিশিয়ারি একজন থাকেন, সর্বোচ্চ বেনিফিশিয়ারি, যিনি কিন্তু খুব পাওয়ারফুল, যাতে পুলিশ থাকে, প্রশাসন থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থাকে। তা নাহলে আমি যে চুরি করছি আমাকে তো পুলিশ ধরবে, প্রশাসন ধরবে। আমি যে প্রোটেকশন পাচ্ছি তার কারণ শেষ পর্যন্ত টাকাটা তার কাছে গিয়ে পৌঁছচ্ছে বলে। সিবিআই এই পার্টটাতে খুব সুন্দরভাবে এই সার্কিটটাকে ব্রেক করে এই সার্কিটটাকে এন্টায়ারলি দিয়ে দিতে চাইছেন পরিষ্কারভাবে। এই সার্কিটটাকে পুরোপুরি দিয়ে দিতে চাইছে ইডির হাতে, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটাকে সেটাকে এক্সপোজ করে সেইটাকে নিয়ে চলে যাচ্ছেন একদম ডাইরেক্টলি ফাইন্যান্সিয়াল করাপশনের পার্টটা। অর্থাৎ সিবিআই একদিকে, আরেকদিকে ইডি, এই মানে দুদিক থেকে এই আক্রমণটায় আলটিমেটলি শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রভাবশালীর কাছে কিন্তু এই তদন্ত প্রক্রিয়াটা গুটিয়ে আসছে। এবং মনে রাখবেন, জাস্টিস অমৃতা সিনহা কিন্তু মনিটরিং করছেন ইডির পার্টটা, আর সিবিআই এই যে ইনভেস্টিগেশন পার্টটা সিবিআই নিজস্ব আদালতে তারা করছে। দুজনের মধ্যে একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং করে পুরো ব্যাপারটা করা হচ্ছে। আমরা কিন্তু সিবিআইয়ের যে এই ইনভেস্টিগেশনটা হচ্ছে, একটা তথ্য মাথায় রাখতে হবে যে দেখুন, ইডির ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু মানে 9, 10, 11, 12 এইসব টাকাগুলো রোল করেছে, সেসবগুলোও আছে। কিন্তু প্রাইমারির এটা হচ্ছে প্রাইমারি দুর্নীতির ক্ষেত্রে সিবিআই কিন্তু এটাতে ঢুকেছে। অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এই 3টে ক্যাটাগরিতে যে টাকা তোলা হয়েছে, তার মধ্যে ইডি প্রাইমারিতেও কাজ করছে, আপার প্রাইমারিতেও কাজ করছে, 9, 10, 11এও কাজ করছে, কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডিতেও কাজ করছে। কিন্তু সিবিআই এই যে তদন্তটা সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে গেল, এই যে তদন্তটায় একদম পরিষ্কারভাবে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে গেল, সেটা কিন্তু বেসিক্যালি প্রাইমারি শিক্ষা দুর্নীতিতে, গতকাল প্রাইমারি শিক্ষা দুর্নীতির এই পার্টটা দিয়ে ঢুকলো। এবং আমি আজকে এই পার্টটাতে একটু আরেকটা কথা আপনাদের বলবো। দেখুন, সার্কিটটা একটু ভালো করে ভাবুন। অয়ন শিল্ক কী করতেন, যারা চাকরি প্রার্থী তাদের কাছে এসে পড়তো, তিনি ওই ওয়েমার শিট ম্যানিপুলেশন করে নামটাকে ঢুকিয়ে দিতেন। শান্তনু বন্দ্যোপাধ্যায় কী করতেন, টাকা প্রচুর তুলতেন সর্বোচ্চ এর কাছে, তিনি কালীঘাটের কাকুর কাছে, শান্তনু এবং কুন্তল, ভাইপোর 2 লেফটেন্যান্ট, যুব লেফটেন্যান্ট শান্তনু এবং কুন্তল, তাদের দিয়ে আলটিমেটলি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে টাকাটা পৌঁছতো। এবং সুজয় কৃষ্ণ ভদ্র সেই টাকাটা এবার কার কাছে পৌঁছতো, সেই জায়গাটা কিন্তু ইডি নিশ্চিত হয়ে নিচের জায়গা থেকে আস্তে 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 করে, ধরুন একটা ল্যাডারের যদি 100টা সিঁড়ি থাকে, তার 80টা সিঁড়ি উঠে গিয়ে 90তম সিঁড়িতে পা দিচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে মাথায় রাখতে হবে আরও দুটো ফিগার এখানে খুব ইম্পর্টেন্ট। মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যের কাছেও ম্যানিপুলেশন করতে যেতেন, এটা বারবার করে তদন্তের মধ্যে বেরিয়ে এসছে, যিনি এখন মানিক ভট্টাচার্য জেলের মধ্যে রয়েছেন। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র আলটিমেটলি সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোর সঙ্গে কোঅর্ডিনেট করতেন। সুমিত বলে একটা ক্যারেক্টার মাঝখানে থাকতো, এবং কালীঘাটের কাকু নিজে ডিরেক্টলি অপারেট করতেন সর্বোচ্চ প্রভাবশালী ভাইপোর সঙ্গে। এই ক্লুগুলো কিন্তু ইডির হাতে এসে গেছে। কিন্তু আপনারা বলতেই পারেন ইডি তাহলে সারফেসে নিয়ে আসছে না কেন। ইডি কিন্তু বেস লেভেলটাকে এমন এতটাই শক্ত করে ফেলেছে, এবং এটা কিন্তু ভাইপো পরিষ্কারভাবে বুঝেছেন যে জালটা ঠিক আমার চারদিকে বৃত্তাকারে ঘুরছে। এবং সেই জালে আমি কখন উঠবো না উঠবো সেটা ডিপেন্ড করবে ইডির এই তদন্ত প্রক্রিয়াটা একটা ফাইনাল শেপে গেলে। সেখানে সিবিআই থাকবে, ইডি থাকবে। আলটিমেটলি টাকাটা এন্ড বেনিফিশিয়ারির কাছে না গেলে সারা পশ্চিমবঙ্গে এই কয়েক লক্ষ কোটি টাকার এত বড় দুর্নীতি হতো না, চাকরি থেকে এত টাকা উঠতো না। এটাই হচ্ছে এন্ড রেজাল্ট। আমি শুধু আজকের এই ঘটনাটাকে এভাবে এক্সপ্লেন করলাম কেন, দেখুন আমরা অনেকেই শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকে নিয়ে আর আলোচনা করি না, আমরা কালীঘাটে কাকুকে নিয়ে আলোচনা করি, তার কারণ ভয়েস স্যাম্পল টেস্ট আছে। কিন্তু এরা যে টাকাটা তুলতেন বাজার থেকে, এই টাকাটা তুলে 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 কোথায় কোথায় কী কীভাবে দেওয়া হতো, কার কার কাছে দেওয়া হতো, এগুলো মোটামুটি ইডি সিবিআইয়ের হাতে আছে, কিন্তু সেগুলো তো প্রমাণ করতে হবে।
সেই প্রমাণের জায়গাটায় কিন্তু এবার সিবিআই আসছে, মিসিং লিঙ্কগুলোকে অ্যাটাচ করছে। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র যে টাকাটা তুলেছেন, শান্তনু বন্দ্যোপাধ্যায় যে টাকাটা তুলেছেন, শান্তনু বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েছেন। এবার এই যে দুজনেই বললো যে আমি টাকাটা সুজয়কে দিয়েছি, সুজয় বললো না আমি টাকাটা পাইনি, তাহলে এই ডকুমেন্টগুলো কিসের? সঙ্গে সঙ্গে হয়তো প্রেস করবেন, মুখোমুখি জেরার একটা জায়গা তৈরি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই মুখোমুখি জেরার পর আমি সেই দিনটার কথা ভাবছি, বিশ্বাস করুন। আমি স্বপ্ন দেখাতে ভালোবাসি না, কেন আজকের বঙ্গ রাজনীতিতে স্বপ্ন দেখানোটা একদমই উচিত নয়, তাও বলছি। এই মুখোমুখি ধরুন, একদিকে সুজয় কৃষ্ণ ভদ্র, একদিকে কালীঘাটের কাকু বসলো, মানে একদিকে সুজয় কৃষ্ণ ভদ্র, একদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায় বসলো। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বয়ান দেখিয়ে বললো আপনি তো সুজয় কৃষ্ণ ভদ্রকে টাকাটা দিয়েছেন, স্বীকার বলেছেন। সুজয় কৃষ্ণ ভদ্র সামনে দিয়ে বললো আপনি পেয়েছেন, বলে আমি পাইনি। তাহলে কে ঠিক কে ভুল আপনারা নিজেরা বলুন। মানে এরকম একটা সিকোয়েন্সের দিকে তৈরি হয়ে যাবে। কিন্তু আবার কালীঘাটের কাকুকে কিন্তু অন্য দিক থেকে বেঁধে ফেলা হয়েছে, কারণ তার এই টাকাটা যেখানে যেখানে ইনভেস্টমেন্ট করেছেন সেগুলো কালীঘাটের কাকু সবটা স্বীকার করেছেন কিনা আমরা কেউ জানি না। সেই ইনভেস্টমেন্টটা তার নিজের ব্যবসা হতে পারে, তার ইনভেস্টমেন্টটা অনেকটাই লিপস অ্যান্ড বাউন্সে, সেটা অন্তত বারবার করে তদন্ত প্রক্রিয়ার মধ্যে উঠে আসছে। এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাটাচমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। ওই যে একটা কোম্পানি 7.5 কোটি টাকার অ্যাটাচমেন্ট হয়েছে না, ইডি অ্যাটাচ করেছে, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন কেউ? এই সমস্ত ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, কথায় কথায় তো মনু সিংভি আর সিব্বাল সাহেবকে গিয়ে ধরেন যে আপনি একটা স্থগিতাদেশ নিয়ে আসুন। এই 7.5 কোটি টাকার অ্যাটাচমেন্টের ব্যাপারে সর্বোচ্চ প্রভাবশালী পরিবার লিপস অ্যান্ড বাউন্সের কোনো কিন্তু স্থগিতাদেশ আনতে পারেনি, স্থগিতাদেশ আনতে জাননি। তার কারণ তিনিও বুঝে গেছেন এটা ইডির হাতে ডকুমেন্ট। এখন এই লোকসভা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন কিনা জানি না, কিসের জন্য কে অপেক্ষা করছে আমরা তাও জানি না, কিন্তু তদন্ত প্রক্রিয়াটা খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে এসে পৌঁছেছে। এরপরে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোনো সেটিংয়ের রাজনীতি হয়, আমি বলছি আদালত কিন্তু ছেড়ে দেবে না। আমি বলছি জনগণের আদালতে সেটা তো অন্যভাবে বিচার হবে, কিন্তু আদালত কিন্তু ছেড়ে দেবে না। আমার ঘটনা প্রক্রিয়া দেখে কিন্তু আমার আজকে একটা ছোট্ট অবজারভেশন দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করবো। সেটা হচ্ছে আমার ঘটনা প্রক্রিয়া দেখে মনে হচ্ছে যে গলা পর্যন্ত আষ্টে পৃষ্ঠে বেঁধে একটা করাপশনের পার্টটাকে ইডি এবং সিবিআই জয়েন্টলি অপারেট করলো আন্ডার দ্য মনিটরিং অফ কলকাতা হাইকোর্ট। অল ক্রেডিট শুড গো টু দ্য কলকাতা হাইকোর্ট। তাই কিন্তু শেষ পর্যন্ত দিশা দেখাচ্ছেন। আমি যদি ভাইপোকে ধরতে নাও চাই, আদালত কিন্তু ভাইপোকে জালে ঢুকিয়ে দেবেন। পরিস্থিতি কিন্তু তেমনই, ইঙ্গিত তেমনই। এইটুকু বলে আমি আজকে রিপোর্টটা শেষ করব যে গতকালে যা ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে TV9-এর জনৈক রিপোর্টার সুজয় পাল ভারী সুন্দর ব্রিফ করেছেন। TV9-এর রিপোর্টারটি খুব সুন্দর ব্রিফ করেছেন। এই অডিও মেসেজটা আপনাদের শোনাবো। কণ্ঠস্বরের নমুনা মিলেছিল মূলত ইডির মামলায়, কিন্তু এবার সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করতে এসছে সিবিআই। শুধু সুজয় কৃষ্ণ নয়, সুজয় কৃষ্ণের সঙ্গে অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুবনেতা, তাকেও তারা জেরা করবে। তার কারণ তদন্তকারীদের বক্তব্য যে তাদের কাছে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ উঠে এসছে, যার ভিত্তিতে তাকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই কুন্তল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীলরা তারা তাদের মাধ্যমে যে সমস্ত চাকরি প্রার্থীদের তালিকা বা যে সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগের চেষ্টা করতে যাদের থেকে টাকা নিতেন, সেই তালিকাটা সর্বশেষ পৌঁছে যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। সেই কারণে সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা জেরা করতে যান। ফলে একদিকে ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলে যাওয়া তার ক্ষেত্রে বিপদ বাড়িয়েছে, আবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাকে জেরা করতে চাওয়া, এবং এই যে জেরা করতে চাওয়ার মাধ্যমে যে একটা ইঙ্গিত স্পষ্ট যে তদন্তকারীদের সঙ্গে তিনি যদি সহযোগিতা না করেন তাহলে সিবিআই চেষ্টা করবে তাকে হেফাজতে না নেওয়ার। তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা হেফাজতে নেয়নি। দেখো, আপাতত তদন্তকারীরা চাইছেন যে প্রত্যেককে জেরা করে তাদের আলাদা আলাদা বয়ান রেকর্ড করতে। আজকে তারা জেলে এসেছেন আদালতের অনুমতি নিয়ে, প্রত্যেককে পৃথকভাবে তারা জেরা করবেন, জেরা করে তাদের বয়ান রেকর্ড করবেন। বয়ান তারা নিজেদের দফতরে গিয়ে অর্থাৎ নিজাম প্যালেসে গিয়ে তারা বয়ানটা মিলিয়ে দেখবেন যে একে অপরের বয়ান মিলছে কিনা। তার কারণ জেলে গিয়ে জেরার অনুমতি দিলেও একটা সময়ের লিমিটেশন থাকে, একটা নির্দিষ্ট সময় বাধা থাকে। তাই সেই সময়ের মধ্যে তারা তিনজনের বয়ান রেকর্ড করে বয়ান মিলিয়ে দেখবেন। যদি সেক্ষেত্রে বয়ান না মেলে, যদি দেখা যায় যে তারা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের স্টেটমেন্টের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, তাহলে সরাসরি কিন্তু এবার নিজেদের হেফাজতের রাস্তায় যেতে পারে তদন্তকারী সংস্থা। তার কারণ সুজয়